স্বাগত আজকের ভোটের ট্রেনে। প্রতিদিনের মতো আজকের ভোটের ট্রেন কথা বলবে ভোট, রাজনীতি, নির্বাচন নেই। আমাদের আজকের বিষয় সাংবিধানিক সংস্কার বিতর্ক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। বরাবর মতো আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তার আগে চলুন দেখে নেওয়া যাক একটি তথ্যচিত্র। আমরা যেটি দেখছি যে আজকে আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করে একই কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী তিন দল, এবং তারা যেসব দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে সবার আগে আমরা দেখছি জুলাই সনদ বাস্তবায়ন। দেখছি যে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন, তিনটি দলই তাদের দাবিগুলো ছিল জুলাই সনদ বাস্তবায়ন। শুরুতেই উভয় কক্ষে তারা পিআর চায়, লেভেল প্লেয়িং ফিল্ড চায়, আসন্ন নির্বাচনে গণহত্যার বিচার চায় এবং জাতীয় পার্টি ও 14 দলের নিষিদ্ধ চায়। এর জন্য তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, ঢাকা সমাবেশ 18 সেপ্টেম্বর, বিভাগীয় বিক্ষোভ 19 সেপ্টেম্বর, জেলা উপজেলায় বিক্ষোভ 26 সেপ্টেম্বর। সাংবিধানিক সংস্কার বিতর্কে যোগ দিতে আজকের ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস দুলু, রুহুল কুদ্দুস কাজল, তিনি যোগ দিয়েছেন ধানমন্ডি থেকে। এছাড়া সুনামগঞ্জের শাল্লা থেকে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আপনাদের দুজনকেই স্বাগত আজকের এই ভোটের ট্রেনের শুরুতেই। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে যেতে চাই। যেই প্রশ্নটা সেটি হলো যে দুইটা প্রশ্ন করতে চাই। প্রথম যে অংশ, যে একই কর্মসূচি একই তারিখে, সেটা এই তিনটা ইসলামী দল আলাদা আলাদা জায়গা থেকে কেন ঘোষণা করলো? মানে একই ধরনের কর্মসূচি, একই তারিখ, একই দাবি। আর যে বিষয়টা করতে চাই যে জুলাই সনদের বাস্তবায়নের আলোচনা তো ঐকমত্য কমিশনে হচ্ছে, মানে সেই আলোচনা বা সেই দাবি বাস্তবায়নের জন্য রাজপথে যাওয়ার যে দাবি বা এই যে কর্মসূচি, এটা আসলে মানে কতটা যৌক্তিক হচ্ছে? অ্যাডভোকেট শিশির মনির। জি জি, শিশির ভাই, আপনার কাছে আমরা প্রশ্ন করছিলাম যে আজকে এই যে তিনটা ইসলামী দল তারা একই ধরনের কর্মসূচি ঘোষণা করলো, তারিখও একই, কিন্তু দাবিও একই, তাহলে তিনটা জায়গা থেকে আলাদা কর্মসূচি ঘোষণার আসলে মানে কি? আর দ্বিতীয় যে ব্যাপার, যেই জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে ঐকমত্য কমিশনে, এই তিন দলের প্রতিনিধিও ঐকমত্য কমিশনে ছিল, তো সেখান থেকে বের হয়ে এসে আসলে যে রাজপথে যা দাবি আদায়ের জন্য নামা কতটা যৌক্তিক? আপনাকে দিয়ে শুরু করি, অ্যাডভোকেট শিশির মনির। যৌক্তিক, যদি ঐকমত্য কমিশনে যে জুলাই সনদে স্বাক্ষর করার জন্য আমাদের কাছে দিয়েছিল, সেইখানে সর্বশেষ শেষে বিতর্কটা জমা হয়েছে যে ঐকমত্য কমিশন আমাদের কাছে প্রস্তাব করেছে যে কি কি পন্থায় এই জুলাই সনদকে বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া যাবে। তার মধ্যে একটি পন্থা হলো যে একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করে এই জুলাই সনদকে কার্যকারিতা দেওয়া। আপনি জানবেন যে জুলাই সনদের বেশ কিছু অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদগুলো বর্তমান সংবিধানের কিছু অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। আমরা বলেছিলাম যে এই সাংঘর্ষিক পার্টটুকুকে সংবিধানের উপর প্রাধান্য দিতে হবে, দিয়ে একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করতে হবে, যেখানে জুলাই অভ্যুত্থানকে রিকগনিশন দিতে হবে এবং এটিকে একটি স্ট্যাটাস দিতে হবে। ওই স্ট্যাটাসের বশবর্তী হওয়ার পরে তারপরে এই পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বলেছে যে তারা এটা আগামী জাতীয় সংসদে করতে চায়, সংসদ গঠনের পর। এবং ঐকমত্য কমিশনে মেজরিটি পলিটিক্যাল পার্টি একমত হয়েছে যে আগামী সংসদ নির্বাচন হওয়ার আগেই জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে এবং বাস্তবায়ন করার পর আগামী সংসদ নির্বাচন সেই অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রস্তাব করা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি আমরা গ্রহণ করি, বর্তমান সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলতে কিছু নাই, তাহলে আগামী নির্বাচন যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে অনুষ্ঠিত হতে হয়, তাহলে অবশ্যই জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক একটি ব্যবস্থাপনা করতে হবে। এই দাবি আমরা উপস্থাপন করেছি। আমরা বলেছি দুটো রাস্তা, এক হলো প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করা অথবা রেফারেন্ডাম বা গণভোটের আয়োজন করা। এই দুটোই হলো সবচাইতে টেকসই রাস্তা। যারা আন্দোলন করেছিল, গণ অভ্যুত্থান করেছিল, সেই গণ অভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাওয়ার একটি রাস্তা ওপেন করা হচ্ছে, এটি আমাদের অভিযোগ। আমরা মনে করি আমরা যে প্রস্তাব দিয়েছি
এই প্রস্তাবে সকলেরই একমত হওয়া উচিত, যদি বাংলাদেশের কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সকে সামনে রেখে একটি গ্রহণযোগ্য সমাধান বের করতে হয়। তা না করে যদি আমরা আগের মতোই নির্বাচন করতে চাই, নতুন সিস্টেমকে ইন্ট্রোডিউস করতে না চাই, কিংবা গণপরিষদের মতো একটি পার্লামেন্ট গঠন করতে না চাই, তাহলে যে সংকট দাঁড়াবে সেই সংকট হবে আরো ভয়াবহ। সেটি বর্তমানে না বুঝতে পারলেও সময়ের ব্যবধানে সকলেই বুঝতে পারবেন। সেই জন্য আমরা এই প্রস্তাবের কথা বলেছি। সেকেন্ড প্রশ্ন হলো, এই প্রস্তাব যদি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তাহলে সমাধান হবে কি করে? একটি বড় দল বিএনপি সেটিকে মানতে রাজি নন। কেন মানতে রাজি নন সেটা আমাদের কাছে বোধগম্য নয়। তারা এক সময় বাংলাদেশের সংবিধান মার্শাল ল জারি করে কাটছাট করেছেন। তারা এক সময় বাংলাদেশের সংবিধান 1977 সালে ফার্স্ট প্রক্লেমেশন আদেশ জারি করে বাংলাদেশের সংবিধানে মেজর পরিবর্তন এনেছিলেন। তা পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে পার্লামেন্টে রেকটিফাই করেছিলেন এবং গণভোটের আয়োজন করেছিলেন, প্রেসিডেন্টের কনফিডেন্স গণভোট। সেগুলো থেকে তারা এখন সরে গিয়েছেন। সরে গিয়ে তারা এখন আগামী পার্লামেন্টে করতে চান, নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তাহলে গণ অভ্যুত্থানের কি হবে? গণ অভ্যুত্থানের রিকগনিশন কে দিবে? গণ অভ্যুত্থানকে প্রোটেকশন কে দিবে? গণ অভ্যুত্থান প্রোটেকশন দেওয়ার পরে পিপলস সভারেন্টির যে আর্গুমেন্ট আমরা করেছি সেটি কিভাবে ম্যানিফেস্টেড হবে? কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কি হবে? এবং জনগণ কি করে তার সাংবিধানিক সংস্কারগুলো এখনই করতে পারবে? এই সংক্রান্ত বিএনপির কাছেও যথেষ্ট জবাব আছে বলে আমাদের কাছে মনে হয় নাই। সেই জন্য এই সমস্ত বিষয়ে যারা একমত পোষণ করেন, যে সমস্ত রাজনৈতিক দল এই সমস্ত বিষয়ে খুব অ্যাডভোকেট কনসার্ন প্রকাশ করেন, অ্যাডভোকেট শিশির মনির, মানে আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে মানে দাবি আদায়ের জন্য কি রাজপথ ভালো পন্থা, এবং আপনি নিজেও আইনের লোক, নিশ্চয়ই স্বীকার করবেন একটা সংসদ, সেই সংসদই হলো আইনসভা এবং সেটি সবথেকে সর্বোত্তম পদ্ধতি সংবিধান সংস্কারের ক্ষেত্রে। কি করে স্বীকার করবো আমরা এটা? আমরা তো তাই বলছি, সংবিধান সংসদে যেতে হবে। কিন্তু প্রভিশনাল কনস্টিটিউশনাল আদেশ জারি করতে চান না কেন? গণ অভ্যুত্থানকে খাটো করে দেখা হচ্ছে কেন? যদি 106 অনুচ্ছেদের অধীনে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়ে থাকে, তাহলে নির্বাচন অনুষ্ঠান ফেব্রুয়ারি মাসে হতে হবে কেন? আমাদের সুপ্রিম কোর্ট তো সরকারের কোনো নির্ধারিত দিন তারিখ বেঁধে দেন নাই, কোনো পিরিয়ডের কথা বলেন নাই। কোন আইনের বলে নির্বাচন অনুষ্ঠিত হবে? কোথায় সে আইন? বিএনপিরা সে আইন দেখাক না, কিংবা যেই পক্ষে আর্গুমেন্ট করবেন তারা সেই আইন উপস্থাপন করুক। একটি আইনি ভিত্তি দিতে হবে না? আইনি ভিত্তি না দিয়ে আপনি কি করে পার্লামেন্ট নির্বাচন করবেন? মিডল অফ দ্য ওয়েতে পার্লামেন্ট নির্বাচন করার কোনো বিধান কি আছে আমাদের দেশে? সংবিধানে আছে? কোথায় পেয়েছেন? ইন্টারিম গভর্নমেন্টের যে কনসেপ্ট, এটাও সংবিধানে নাই। সবকিছু হয়েছে গণ অভ্যুত্থানের কারণে। সেই গণ অভ্যুত্থানকে এখন পাশ কাটিয়ে, সংস্কারকে পাশ কাটিয়ে সরাসরি নির্বাচনের কথা বলছেন, এটি সঠিক আমরা মনে করি না। আমরা কিন্তু নির্বাচনের পক্ষে। আমরা এটা বলেছি ফেব্রুয়ারির 12 তারিখেই আমরা নির্বাচন চাই। আমরা এটাও বলেছি এমনকি জানুয়ারি মাসেও আমরা নির্বাচন করতে চাই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে, কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সকে অ্যাকসেপ্ট না করে, কনস্টিটিউশনাল বিধানগুলোকে পরিবর্তন না করে শুধুমাত্র নির্বাচনের কথা বলাটা আমরা মনে করি এটি একটি রাজনৈতিকভাবে ভুল মনির, সিদ্ধান্ত। আপনার কাছে আবার আসবো। আমরা আমরা একটু কাজল ভাইয়ের কাছে যাই। ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কাজল ভাই, আপনি অ্যাডভোকেট শিশির মনিরের কথা শুনলেন। মানে এই যে একটা প্রশ্ন বারবার আসছে যে বিএনপির কারণে অনেক কিছু হচ্ছে না, এবং এই যে ইসলামী দলগুলো যারা এই অতীতে আপনাদের মিত্রও ছিলেন, মানে এক ধরনের এই দাবিটাকে সামনে রেখে এখন তারা রাজপথেও যাচ্ছে। মানে বিএনপিও তো গণঅভ্যুত্থানের শক্তি, বিএনপি এমন কেন করছে? না, বিএনপি তো অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলের আচরণ করছে। আমাদের জনাব মোহাম্মদ শিশির মনিরের প্রথম অংশের বক্তব্য কিন্তু আমি শুনি নাই, সুতরাং কিছু অংশ ওনার বক্তব্য রেসপন্স করা আমার জন্য খুব সহজ হবে না। বাট যতটুকু আমি বুঝতে পেরেছি যে ঐক্যমত্য কমিশনে জামাতের যে অবস্থান, বিশেষ করে ওনারা যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 2025 যেটার প্রস্তাবনা করেছেন, তার আলোকে কিছু বক্তব্য রেখেছেন, সেগুলো আমি রেসপন্স করব। আমার কাছে যেটা মনে হচ্ছে, শিশির মনির এমন একটি সময় সংস্কারকে আগে রেখে নির্বাচনকে পিছিয়ে রাখার চেষ্টা করছেন। সে সময় তিনি কিন্তু তার নির্বাচনী এলাকায় প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো এমন একটি সময় যখন তিনি নির্বাচনমুখী হয়েছেন, আবার সে কি তখন আবার বলছেন, আমি মনে করি দ্বিচারিতাভাবে তিনি বলছেন যে সেক্ষেত্রে আবার সংস্কার কেন, নির্বাচন আগে হবে, এই সমস্ত প্রসঙ্গ, এগুলো আমি খুব খুব যৌক্তিক আর্গুমেন্ট আমি মনে করি না। এটা এক ধরনের আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয় না।
আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে বড় রাজনৈতিক দল শিশির মনি যেমনটি বললেন বিএনপি, এ কথা সত্যি, কারণ বিএনপি বাংলাদেশে অতীতে এককভাবে এবং অন্য যৌথভাবেও রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পালন করেছেন। সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত বাস্তব সমস্যা, সে সমস্ত সমস্যা সম্পর্কে কিন্তু বিএনপির অনেক বেশি অভিজ্ঞতা আছে। এ কথাটা মাথার মধ্যে নিয়েই করতে হবে, চিন্তা করতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যে প্রসঙ্গটি বললেন যে ওনারা কতগুলো যে বিধানটির কথা বলেছেন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 2025, আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হয়েছে যে এই ধরনের একটি আইন কিংবা আদেশ জারি করার জন্য তারা প্রস্তাবনা করেছেন। অত্যন্ত আশ্চর্যজনকভাবে এরকম একটি আইন যখন যারা বলছেন, ধরে নিতে হবে বাংলাদেশে কোনো সংবিধান নেই, অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার ডান হাতে ধরা এই সংবিধান থেকে অনুযায়ী তারা সাংবিধানিক ধারাবাহিকতায় ওনারা এই দায়িত্ব গ্রহণ করেছেন, ওনারা শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রধান বিচারপতি এই সংবিধান অনুযায়ী তিনি শপথ গ্রহণ করেছেন, কন্ট্রোলার জেনারেল এই শপথ অনুযায়ী শপথ গ্রহণ করেছেন, নির্বাচন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার তারা দায়িত্ব পালন করেছেন, সমস্ত সাংগঠনিক প্রতিষ্ঠান তারা দায়িত্ব পালন করেছে, পাবলিক সার্ভিস কমিশন যেগুলো রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন, তারা সব কিছু করেছেন। হাইকোর্টে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 2 দফা বিচারপতি নিয়োগ হয়েছে, প্রায় 50 জনের মতো, সব কিছু সংবিধানের মতো হয়েছে। অথচ তারা বলতে চান যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 2025 এর মাধ্যমে নতুন করে একটি সংবিধান আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের উপরে স্থান পাবে এই জুলাই সনদের এই যে ওনারা যে আদেশটির কথা বলেছেন, যে আইনটির কথা বলেছেন, সেটি এটা আমার কাছে বোধগম্য হয় না। বিশেষ করে একজন আইনজীবী হিসেবে মানে বাস্তবতা সম্পর্কিত এবং আমাদের দেশের যে বাংলাদেশ শুধুমাত্র না, কাজল ভাই, মানে দরবারে যেই পরিবর্তনগুলো ঐকমত্য কমিশনে বিএনপিও একমত হয়েছে, আপনার দল যেখানে একমত হয়েছে, মানে আপনি যদি সংবিধানের এই 7 ক 7 খ এগুলো দেখেন, সেগুলো তো সংবিধানের একটা বড় পরিবর্তন। সেই ক্ষেত্রে এই পরিবর্তনগুলো যদি সন্নিবেশ করা হয় তাহলে তো একটা নতুন সংবিধানই নাকি, সেই যুক্তিটাও তো অনেকে দিচ্ছে। না না না, এটা হতে পারে না। আপনি খেয়াল করে দেখুন, সবচেয়ে বড় কথা, আমাদের বর্তমানের বিদ্যমান সংবিধানে কিন্তু এই ধরনের অস্থায়ী এবং ক্রান্তিকালীন সমস্যা যেটাকে সমাধান করার জন্য এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আনার জন্য বিধান আছে। বিএনপির পক্ষ থেকে আমাদের বিদ্যমান সংবিধানের 150 অনুচ্ছেদ, যেটা ক্রান্তিকালীন এবং জরুরি অবস্থা এবং যার মাধ্যমে এই জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া সম্ভব, জুলাই আন্দোলনের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া সম্ভব, এবং তার সঙ্গে আমাদের 4র্থ তফসিল যদি সংযুক্ত করা হয় তাহলে জুলাই সনদটা কিন্তু সাংবিধানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। মূল ইস্যু যেটা আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত ঐকমত্য কমিশনে আসলে এই জুলাই সনদ এবং জুলাই বিপ্লবটাকে, আন্দোলনটাকে কিভাবে আমরা আসলে সাংবিধানিক কাঠামোর মধ্যে আনবো, সেটি হচ্ছে মূল বিষয়। আমরা মনে করি, এবং আমি নিজে আইনজীবী হিসেবে মনে করি, বিএনপি তো তার অবস্থান থেকে বলেছেনই যে বিদ্যমান সংবিধানে এই মেকানিজম আছে, কারণ অতীতে আমরা এরকম কিন্তু অবস্থা আমরা পড়েছি এবং সেগুলো কিন্তু সন্নিবেশিত হয়েছে। আরেকটি কথা যেটা শিশির মনি যেটা উল্লেখ করেছেন, জামাতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 2025, এটি এমন একটি সময় করা হচ্ছে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং মেয়াদ প্রায় 1 বছরের বেশি, পদ্মার পানি অনেক দূর গড়িয়ে গেছে। এই ধরনের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিংবা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন করা সম্ভব যদি আসলে তাৎক্ষণিকভাবে, আমি নিজে মনে করি যে 5ই আগস্ট 2024 সময়কালে যদি ওই সময় যদি হতো। কাজল ভাই, আমরা আরো অনেক কিছু বিষয় আলোচনা করব, তো গণভোটের কথাও বলেছে অ্যাডভোকেট শিশির মনির, ওই ব্যাপারে কিছু বলবেন? আমরা এই বিষয়গুলো নিয়ে আবার অ্যাডভোকেট শিশির মনির জবাব জানতে চাই। গণভোট বলবো, শুনেন, আমি বলি, আপনি যে সমস্ত উদাহরণ শুনে, যে সমস্ত উদাহরণগুলো শিশির মনির সাহেব বললেন, সেগুলো কিন্তু বাংলাদেশে কোনো খুব নিয়মিত উদাহরণ নয়, ওটা এক্সেপশনাল সিচুয়েশন। আজকে 5ই আগস্ট 2024 তারিখে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটা কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা, এবং এই ব্যতিক্রমী ঘটনা যদি এক্সিস্টিং সংবিধানের মধ্যে সেটাকে যদি র্যাটিফাই করার সুযোগ থাকে এবং পরবর্তী সংসদ নির্বাচনের মাধ্যমে সেটি র্যাটিফাই করবে, এই ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হয়, তাহলে তো আমি কোনো সাংবিধানিক কোনো সমস্যা দেখি না। বরং দীর্ঘদিন পরে এসে এই ধরনের একটি অবাস্তব এবং একটি অযৌক্তিক একটা অর্ডার আনার মাধ্যমে, একটা নতুন আইনের মাধ্যমে, সংবিধানের উপর তার স্থান দেওয়ার মাধ্যমে কেউ এটা সমালোচনা করতে পারবে না, কেউ কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না, কেউ আদালতে চ্যালেঞ্জ করলে, সমালোচনা করলে তিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা শিকার হবেন, তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে।
এই ধরনের একটা আমরা একটু দ্বিধায় অ্যাডভোকেট সম্পর্কিত শিশির মনির জামাত- কাছে যাই, অ্যাডভোকেট শিশির মনির কাছে যাই। কাজল ভাই আপনি থাকুন। অ্যাডভোকেট শিশির মনির, আপনি এর উত্তরগুলো দেবেন। আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন এবং আমরাও একটু যোগ করি এখানে এর সঙ্গে যে উত্তরটি দেবেন সেটি হলো যে জামাতের এমনও একটা প্রস্তাব আছে যে জাতীয় নির্বাচনে প্রার্থী হতে হলে জুলাই সনদ বাস্তবায়নের শপথ নিতে হবে, না মানলে প্রার্থিতা বাতিল। মানে এই ধরনের এই যে চাপিয়ে দেওয়া, এইটা কিভাবে একটা গণতান্ত্রিক ডিসিশন হয়? আর এর আগে এই যেটি কাজল ভাই যে সমস্ত বিষয় উত্থাপন করেছেন নিশ্চয়ই আপনি সেগুলোর জবাব দেবেন। শিশির মনির। ফার্স্ট প্রশ্নের জবাব দিচ্ছি আমি। তিনি বলেছেন আমরা দ্বিচারিতা করছি, আমরা সংবিধানের ইলেকশন নিয়ে এই সমস্ত কথা বলছি, আবার নিজেই ইলেকশন প্রচারণা চালাচ্ছি। এটা মোটেও দ্বিচারিতা নয়। আমরা ইলেকশন তো করতে চাই, অবশ্যই আমরা ইলেকশন করব। ওনারা ফেব্রুয়ারিতে ইলেকশন চান, আমরা জানুয়ারিতে নির্বাচন চাই, তার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটাবেন কেন? কেন বিএনপিকে সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটাতে হচ্ছে? তারাই তো বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারা চান, এখন চান না কেন? কেন তাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য নতুন সংসদ গঠিত হবে, সেই সংসদের সংবিধান পরিবর্তন হবে, পরিবর্তন হওয়ার পরে 5 বছর পরে চান? তাহলে এই বিপ্লবের কিংবা এই আন্দোলনের কিংবা গণ অভ্যুত্থানের মর্যাদাকে তারা পাশ কাটিয়ে যেতে চাচ্ছেন। এটাই এখানে মূল বিবেচ্য বিষয়। বলছেন একটা এক্সেপশনাল পরিস্থিতি, এক্সেপশনাল পরিস্থিতিতেই তো গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান কি স্বাভাবিকভাবে হয়েছে? এটাকে কনস্টিটিউশনের বিধান মেনে হয়েছে? কোন বিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছে দেশে? সেটা কোন বিধান? সংবিধানের কোন বিধানে বলা আছে গণ অভ্যুত্থান হলে পরে এরকম হবে? কোথাও বলা নেই। এবং আজকে যে সরকারের কথা তারা বলছেন, এটা সংবিধানের কনসেপ্টে কোথায় আছে? সে সরকার কোথায়? ইন্টারিম গভর্নমেন্টের কথা আছে? আজকের এই সমস্ত কথা শুনে আমার কাছে মনে হয়েছে বা মনে হচ্ছে যে 106 এর বিধানের আলোকে রাষ্ট্রপতির কাছে যে অ্যাডভাইজারি ওপিনিয়নের যে মতামতের জন্য পাঠিয়েছিলেন, আমার কাছে এখন মনে হচ্ছে এটাও ছিল বিএনপির এই করা একটা পদ্ধতি। তা না হলে তারা পুরো গণ অভ্যুত্থানকে ভণ্ডুল করতে চাচ্ছেন কেন? কেন গণ অভ্যুত্থানের মর্যাদাকে গণ অভ্যুত্থানের মর্যাদার দিক থেকে দেখতে চাচ্ছেন না? কেন এটা কন্টিনিউটি অফ দ্য কনস্টিটিউশন বলছেন? সংবিধানের 57টা অনুচ্ছেদ ইতিমধ্যে অ্যাব্রোগেটেড হয়ে গেছে। তিনি আরেকটা কথা বলেছেন যে তারা শপথ নিয়েছেন বর্তমান সংবিধানের অধীনে। বর্তমান সংবিধানের অধীনে শপথ নিতে কোনো প্রবলেম নেই। শপথের কি প্রশ্ন আসলো? প্রশ্ন আসলো শুধুমাত্র যে সমস্ত বিষয়ে কনসিস্টেন্সি থাকবে না, অর্থাৎ বিপরীত হবে, সেই সমস্ত বিষয়ে সনদের বিধানগুলো প্রাধান্য পাবে। বাকি সব ক্ষেত্রে তো সনদের বিধান থাকবেই, বাকি সব ক্ষেত্রে তো সংবিধান থাকবে। সংবিধান কি পুরোটা অ্যাব্রোগেট হয়ে যাচ্ছে? মোটেও না, মোটেও অ্যাব্রোগেশনের প্রশ্ন তোলা হচ্ছে না পুরোপুরি। এবং যে এক্সেপশনাল সার্কামস্টান্সেসে 1977 সালে তারা সংবিধান সাসপেন্ড করেছিলেন, কন্টিনিউটি অফ সংবিধানের সাসপেনশন রেখেছিলেন, সেই কনস্টিটিউশনের ভিত্তিতে কিংবা সেই আর্গুমেন্টের ভিত্তিতে এখন তারা রাজি হচ্ছেন না কেন? আরেকটা কথা বলা হচ্ছে 1 বছর পরে। 1 বছর পরে সাউথ আফ্রিকায় হয়েছে, 1 বছর পরে ফ্রান্সে হয়েছে, 1 বছর পরে এরকম উদাহরণ যদি আপনি দেখতে পান, 2 বছর পরে ফ্রান্সে হয়েছে এরকম ডিক্লারেশনের কথা, এরকম প্রক্লেমেশনের কথা। এটা মূলত বছর বা সময়ের প্রশ্ন নয়। প্রশ্ন হলো একটি ঐতিহাসিক লিগেসিকে ক্যারি করার জন্য যে ধরনের আইনি পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কৃপণতা দেখা যাচ্ছে। এক ধরনের কার্পণ্য থেকে এটা আসছে এবং এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে ওইটা আসছে। যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা গণ অভ্যুত্থান করেছে, তারা যদি সেটি চায়, তারা সেটি চাচ্ছে, আরো অনেকেই সেটি চাচ্ছে, তাহলে বিএনপি কেন সেখান থেকে তাদের নিজেকে গুটিয়ে নিতে চান? কেন উদার হতে পারেন না? কেন সকলকে নিয়ে একসাথে বলতে পারেন না যে এটাই হলো সংবিধান? বিএনপি চাইছে যে তারা এগুলো করবে কিন্তু সংসদে করবে, মানে তাদের বক্তব্য তো এটাই। এবং তারা বলছে যে একটা সংবিধান তো আছে, আপনাদের দাবিগুলোকে মনে হচ্ছে তাদের কাছে যে একদম মানে সংবিধান নাই দেশে, এরকম মানে এরকম বলছে আর কি তারা। যখন দেশে গণ অভ্যুত্থান হয়েছে তখন সংবিধানের কোন বিধান মেনে হয়েছে? প্রধানমন্ত্রী যে পালিয়ে গেছে, কোন বিধান মেনে পালিয়ে গেছে? তারপরে পার্লামেন্ট যে নাই, কি বিধান মেনে নাই? পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে কতদিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল? দেখুন আছে কিনা, দেখুন 106 এর যে অনুচ্ছেদের কথা তারা বলছেন, এই অনুচ্ছেদে সরকারের কোনো মেয়াদের কথা বলা আছে কিনা? কোনো মেয়াদের কথা তো বলা নাই। একদিকে বলবেন সংবিধান আছে, আরেকদিকে বলবেন সংবিধান যতটুকু সুবিধা অতটুকু মানবেন, যতটুকু সুবিধা না অতটুকু মানবেন না। যদি সংবিধানের কন্টিনিউটি মানতে চান তাহলে অপেক্ষা করেন, নির্বাচন এখন হবে কেন? নির্বাচন হবে 2028 সালে, 29 সালে। আর যদি সংবিধানের কন্টিনিউটি মানতে না চান
তাহলে জি, সনদ অ্যাডভোকেট শিশির বাস্তবায়ন মনির, চান না কেন? আবার আসবো। কাজল ভাই, আপনার কাছেও আবার আসবো। অ্যাডভোকেট শিশির মনির যেই পয়েন্টগুলো উত্থাপন করলেন, সেইগুলো আপনার কাছ থেকে জানবো। বিশেষ করে বলা হচ্ছে যে ৭৭-এ বা এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বা এইভাবে আরও অনেক সাংবিধানিক বিশেষ আদেশের ইতিহাস আছে, সেই বিষয়গুলোর উত্তর আপনার কাছ থেকে নেব। আপনারা দুজন সঙ্গেই থাকুন, একটা বিরতিতে যাই। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন, সাংবিধানিক সংস্কার বিতর্ক নিয়ে। এবারে আমরা জেনে নেব তৃণমূল মানুষের মতামত। গাজীপুর থেকে জনতার মতামতটি পাঠিয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার রায়হান। ভোটের ট্রেনে গাজীপুর থেকে স্বাগত জানাচ্ছি, আমি ইফতেখার রায়হান। ঐকমত্য কমিশনে সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারের খসড়া প্রস্তাবে অনেক বিষয়ে যেমন একমত হয়েছেন, তেমনি বেশ কিছু বিষয়ে মতভেদও দেখা দিয়েছে। তবে মূল বিতর্ক এখন সংস্কার বাস্তবায়নের সময়সীমা নিয়ে। কেউ চান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তা কার্যকর করা হোক, আবার কেউ বলছেন নির্বাচনের পর ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। তবে এই সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে যতটা আলোচনা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও প্রত্যাশা ও চিন্তাভাবনাও যে কম নয়। চলুন সাধারণ মানুষের সেসব ভাবনা জেনে নেই। সংস্কার হইতে হইলে সংবিধানের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার হইতে হইলে অবশ্যই একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে প্রয়োজন। প্রধানমন্ত্রীর যে মেয়াদকালটা কতটুক থাকবে, একবারের বেশি দুইবার বা তিনবারের বেশি বা কতটুক একটা মেয়াদকাল থাকবে, এটা অবশ্যই সংস্কারের মাধ্যমে একটা লিখিতভাবে ধারণা অনুযায়ী থাকবে যে এতটুকুর বেশি সে প্রধানমন্ত্রিত্ব করতে পারবে না। আমি সাধারণ মানুষ হিসেবে আমার কাছে এরকম মনে হয় যে কোনো দলীয় সরকার প্রধান 2 টার্মের বেশি থাকা উচিত না। সংস্কার বাস্তবায়নের বিষয় নিয়ে আমি একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই আমি নির্বাচনের আগে চাই, কারণ আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আদৌ নির্বাচনের পর কখনোই সংস্কার সম্ভব না। তো কিছু কিছু সংস্কার হয়েছে, তবে আমার মনে হয় নির্বাচনের পরেই সংস্কারটা মনে হয় জরুরি। আর নির্বাচিত হওয়ার পরে একজন সরকার 5 বছরের অধিক থাকা আমার মনে হয় না, পরপর 2বার বা 3বার এরকম মনে হয়। তো একবার আমার মতো একবারই 5 বছর একবার এই জন্যই দেওয়া উচিত। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান ও বাস্তবায়ন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও জনগণ চান একটি কার্যকর, টেকসই ও সর্বগ্রহণযোগ্য সমাধান। সাংবিধানিক সংস্কার বিতর্কে এই আলোচনায় আজকের ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ধানমন্ডি থেকে তিনি যুক্ত হয়েছেন এবং সুনামগঞ্জের শাল্লা থেকে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। কাজল ভাই, আমরা আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, তার সাথে একটু যোগ করি যে সমস্ত বিষয় বলল যে এই ধরনের মানে সাংবিধানিক আদেশ, ফরমান, এগুলো আসলে যদি আমরা ধরি যে বিএনপির ইতিহাসেও আছে। আরেকটা ব্যাপার যেটি আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যেও কিন্তু যে মতামত যেটি আমরা শুনলাম, 2 ধরনের মতামতই আছে। মানে রাজনীতিকরা যেরকম দ্বিধা বিভক্ত, মানুষেরও প্রতিক্রিয়া ওরকম মিশ্র। কি বলবেন ভাই? না দেখুন, আসলে তো সবচেয়ে বড় কথা যে ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত আগামী দিনের সংস্কার প্রস্তাবের সঙ্গে যেগুলোতে একমত হয়েছে, বিএনপি তো সেগুলো বাস্তবায়ন করতে চায়। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেগুলো এখনই করা সম্ভব সংবিধান সংশোধনের মাধ্যমে, সেটা তো সম্ভব না, কোনো আইন সংশোধনের মাধ্যমে কিংবা যদি কোনো প্রজ্ঞাপন জারির মাধ্যমে যেগুলো করা সম্ভব সেগুলো সম্ভব। অনলি ইস্যু হচ্ছে বেসিক যে সমস্ত পরিবর্তনগুলো যেটা সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত, ঠিক সেই বিষয়গুলো নিয়ে ক্ষেত্রে আলটিমেটলি কি এখন করা সম্ভব কিংবা বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে করা সম্ভব, মূল বিষয়টি কিন্তু সেখানে। সেক্ষেত্রে বারবার আমি আইনজীবী হিসেবে বলছি যে আমাদের বিদ্যমান সংবিধানের 150 অনুচ্ছেদ 4th তফসিলে অতীতে এই ধরনের পরিস্থিতি, জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং যে সমস্ত বিষয়গুলো শিশির মনির এবং জামাত ইসলামের পক্ষ থেকে করতে বলা হচ্ছে, তা কিন্তু সমস্ত বিধান কিন্তু এই সংবিধানে আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকার, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার যখন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন, তার কিন্তু পুরা কার্যকাল অর্থাৎ 5ই আগস্ট
2024 থেকে পরবর্তী সরকার গঠন পর্যন্ত পুরা সময় কিন্তু আলটিমেটলি সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে কিন্তু এর একটা অনুমোদন প্রয়োজন হবে। কারণ এই সময়টার মধ্যে কিছু অনিয়মিত কার্যক্রম হয়েছে, যেমন সরকার তো আসলেই প্রকৃতপক্ষে সাংবিধানিক যে কাঠামো তার মধ্যে সরকার গঠিত হয়নি, এটা তো বাস্তবতা। এখানে সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা উপদেষ্টামূলক মতামত আছে সরকারের আইনগত ভিত্তির বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত ত্রয়োদশ সংশোধনী, যেটার মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেই সময় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা শপথ নিয়েছিলেন, সেই শপথটাই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছেন। এছাড়া সংবিধানের অন্যান্য সমস্ত বিধান কিন্তু অপরিবর্তিত আছে এবং সে অনুযায়ী কিন্তু অন্যান্য সমস্ত নিয়োগ কার্যক্রম চলছে। যেমন এই সরকার অনেক আইন করেছেন। এখন রাষ্ট্রপতি আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী তিনি কিন্তু অধ্যাদেশ জারি করেছেন, আইন পরিবর্তন করেছেন, সংশোধন করেছেন, অনেক বিচার হচ্ছে। সুতরাং আমরা কিন্তু সংবিধানের বাইরে নেই। আমি অত্যন্ত ডেঞ্জারাস মনে করি জামাতের যে আইনটি আদেশটির কথা বলা হয়েছে, ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। প্রথম কথা হচ্ছে বলা হচ্ছে এটি সংবিধানের উপরে এর স্থান পাবে। এটা যদি কেউ কোনো কারণে সমালোচনা করে কিংবা যদি কেউ অ্যাটেম্প করে কোনো কারণে সাবভার্ট করার চেষ্টা করে, তাহলে তিনি সেডিশন অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন এবং তার শাস্তি আমরা জানি যে সংবিধানের রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি, এবং সেটি কিন্তু শেখ হাসিনা সরকারও কিন্তু সংবিধানের সাথে ক অনুচ্ছেদ সংযুক্ত করে একই রকম বিধান করেছিলেন। আবার বলা হচ্ছে যে কোনো কারণে কোনো সংবিধানের কোনো বিধান, অন্য কোনো আইনের বিধান, কোনো কাস্টম, কোনো কনভেনশন, তার সঙ্গেও যদি কোনো কারণে এর বিরোধ হয় তাহলে এই জুলাই সনদটি ঊর্ধ্বে ধরবেন। এর ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আমি বলছি যে এই জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত অধীনস্থ করার এই যে একটা চেষ্টা, এটা তো খুবই ডেঞ্জারাস একটা প্রপোজিশন এটা। কারণ যেভাবেই হোক না কেন আবার এবং আমি মনে করি যে জামাতের পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাব অত্যন্ত স্ববিরোধী। একভাবে আপনি বলছেন যে জুলাই সনদ হবে সংবিধানের উপরে তার স্থান থাকবে, আবার কিন্তু শেষে দিয়ে বলছেন যে পরবর্তী সংসদ 3/4 মেজরিটি নিয়ে এই নতুন সংবিধান প্রণয়ন করবেন এবং গণভোটের মাধ্যমে সেটি অনুমোদিত হবে। তাহলে সেই সংবিধানে এই জুলাই সনদ সন্নিবেশিত থাকবে। এটা একদম সম্পূর্ণ আমি মনে করি যে একদম স্ববিরোধী একটা স্ট্যান্ড জামাতের পক্ষ থেকে নিয়েছে। আমার ধারণা কোনো কারণে প্রচলিত বিচার ব্যবস্থা এবং প্রচলিত সাংবিধানিক বিধানকে পাশ কেটে যাওয়ার জন্য এ ধরনের একটি বিধান তারা সামনে এনেছেন। আরেকটি কথা বলে রাখি, শিশির মনির 1977 সালে যে কথা বলেছেন যে সংবিধান তখন সাসপেন্ড ছিল, আপনি খেয়াল করে দেখবেন জনাব শিশির মনির 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের পরে তখন কিন্তু সংবিধান কিন্তু সাসপেন্ড করা হয়নি। 90 সালে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে তখনও কিন্তু একটা গণ আন্দোলনের পরে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, সংবিধান কিন্তু সাসপেন্ড করা হয়নি। যেখানে সংবিধান সাসপেন্ড করা হয়নি, যেখানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মোতাবেক পরিচালিত হচ্ছে কিংবা অ্যাবসলিউটলি সংবিধানের বিধান অনুযায়ী পরিচালিত না হলেও সাংবিধানিক ধারায় পরিচালিত হচ্ছে, যাদের পরবর্তীতে সংবিধানে র্যাটিফিকেশন অনুমোদন প্রয়োজন হবে পরবর্তী সংসদ কর্তৃক, সেরকম একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে পরিচালিত সরকারকে অসাংবিধানিক উপায়ে তাদের মাধ্যমে একটা এই আদেশ জারি করার চেষ্টা, এটা আমি মনে করি যে ইটস এ সিরিয়াস করাপশন অন আওয়ার জুডিশিয়াল ফাংশন এবং আমাদের এইখানে অ্যাডভোকেট শিশির মনির কিন্তু আরেকটা অভিযোগ তুলেছেন, নিশ্চয়ই আপনার কাছে সেই উত্তরটা একটু আশা করি। সেটা তারা বলছে যে এই যে 106 অনুচ্ছেদের মাধ্যমে অনুসরণ করে এই যে সরকার গঠন তখন সাসপেন্ড না করে এটা আসলে বিএনপিরও একটা পরিকল্পনা, এরকম একটা কথা আমার যদি ভুল না হয় উনি বললেন। নো, এটা শুনেন, এটা তো কোনো সুযোগ নাই, কারণ বিএনপি তো তখন সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল না। কারণ ডক্টর ইউনূস সাহেব বলেছেন তার সরকার কিভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তিনি তার রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের অধিষ্ঠিত হওয়ার কারণ এবং কারা তার নেপথ্যে সেটা তিনি প্রথমেই উল্লেখ করেছেন। সুতরাং বিএনপিকে দোষারোপ করে প্রকারান্তরে জামাতের পক্ষ থেকে শিশির মনির একটা দোষারোপের রাজনীতি করছেন। আমি যে কথা বলছিলাম, আমাদের বিদ্যমান সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যাতে সাংবিধানিক কোনো বিধান স্থগিত হয় কিংবা রহিত হয়ে যায়। সুতরাং রাষ্ট্রপতির সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা শুধুমাত্র প্রচলিত আইনের ক্ষেত্রে সীমাবদ্ধ, কোনো সাংবিধানিক ধারাকে বাধাগ্রস্ত করা, ব্যত্যয় ঘটানো, রহিত করতে পারেন না। সে কারণে তারা এমন একটি বিধান তারা ইন্ট্রোডিউস করতে যান যেটা বাস্তবসম্মত নয়। এবং বাস্তবসম্মত নয় বলে আরো একটা কথা, আচ্ছা বলেন তো, অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার
এই যে আইনটি তারা প্রস্তাব করেছেন সেটি তারা এখন প্রণয়ন করবেন এবং সেটি কার্যকর হবে 5ই আগস্ট 2024 থেকে। আজকে আমরা 2025 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখে আপনার সামনে যখন আলোচনা করছি, যে আইনটা ড্রাফট করা হয়েছে, খসড়া করা হয়েছে, যেটা এখনো অনুমোদন হয়নি, সেটি আমরা 2024 সালের 5ই আগস্ট টেনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেক সময় আইনের পিছনের দিকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে পদ্ধতিগত আইন। কিন্তু সাংবিধানিকভাবে সাবস্ট্যান্সিয়াল কোনো আইনের সব সময় হবে প্রসপেক্টিভ। আমাদের দৃষ্টিতে বলি, যখন সেটি কার্যকর হবে তারপর থেকে সেটি তার বিধানাবলী প্রয়োগ শুরু হবে। কিন্তু ওনারা আসলে প্রকৃতপক্ষে এই যে প্রস্তাবনা করেছেন, সেটা মাধ্যমে আলটিমেটলি আমাদেরকে পিছন দিকে ঠেলে যাচ্ছে। আমি প্রত্যাশা করেছিলাম শিশির মনিক পাবলিকলি যেভাবে প্রজেক্ট করেন নিজেকে একজন ভালো আইনজীবী হিসেবে, এবং আমি মনে করি যে তিনি ভালো আর্গুমেন্ট করেন, তার যদি কোনো ব্রেন চাইল্ড হয়ে থাকে আমি মনে করি দ্যাট ইজ এ টোটালি, একেবারে অ্যাবসলিউটলি আমি মনে করি যে সেটা আমাদের প্রচলিত সংবিধান আইনের পরিপন্থী। এটা কোনোভাবেই আইন দ্বারা টেনেবল হবে না, এবং এই আইনকে বলা হচ্ছে কেউ কোথাও চ্যালেঞ্জ করতে পারবেন না, কোনো রায় দিতে পারবেন, কোনো আদেশ দিতে পারবেন না। এই কারণেই এই আইনটি যে মুহূর্তে যদি কোনো কারণে হয়, আমি মনে করি না এটা কখনো কেউ গ্রহণযোগ্য হবে। যদি হয়েও থাকে তাহলে আদালতের চ্যালেঞ্জের মুখে এটা কখনো বাস্তবায়ন হবে না। জি জি, কাজল ভাই, অ্যাডভোকেট শিশির মনির আপনি শুনছিলেন, এবং যেই বিশেষ সাংবিধানিক আদেশ বা যেই বিষয়টি আপনারা তুলছেন আলোচনায়, সেটিকে কিন্তু কাজল ভাই করতে বলছে যে এটা হলো কাইন্ড অফ ডেঞ্জারাস এবং করাপ্ট। অনেকগুলো ব্যাপার তিনি উত্থাপন করেছেন, আপনি শুনেছেন, আপনি আপনার বক্তব্যটি স্পষ্ট করবেন। তিনি বলেছেন যে এটা একটা ডেঞ্জারাস প্রপোজিশন, ডেঞ্জারাস থিং। বাংলাদেশে গণ অভ্যুত্থান কি ডেঞ্জারাস ছিল না? বাংলাদেশে গণ অভ্যুত্থান যে সংগঠিত হয়েছে, এটিকে ডেঞ্জার মোকাবেলা করে হয়নি? যারা জীবন দিয়েছে, যাদের হাত পা গিয়েছে, চোখ গিয়েছে, নাক গিয়েছে, কাতরাচ্ছে, এটি কি যে ডেঞ্জার মোকাবেলার ফল নয়? ডেঞ্জার মোকাবেলা করতে পেরেছে দেখি তো আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। যদি ডেঞ্জার মোকাবেলা করতে সাহস কেউ না করতো, আজকে যারা ছাত্র সংগঠন গঠন করেছিলেন, আন্দোলনের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছেন, তাদের প্রতি আমরা এখন ডিসরেসপেক্ট শো করছি। আরেকটি কথা, এখানে আমি মনে করি বিএনপি নেগেটিভ রাজনীতি করছে। এই রাজনীতিটা নেগেটিভ, এই রাজনীতি তাদের করা উচিত না। তাদের পজিটিভ রাজনীতি করা উচিত এবং সকলকে সম্মিলিতভাবে সাথে নিয়ে সম্মুখ পানে অগ্রসর হওয়া উচিত। আরেকটি ইম্পর্টেন্ট কথা বলছেন, প্রধান উপদেষ্টা এখানে শপথ নিয়েছেন। দেখুন তো বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টার কোন শপথ আছে কিনা? কেউ খুঁজে বাইর করে দেখাতে পারে কিনা যে বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা নামে কোনো পদের শপথ আছে? কেউ দেখাতে পারবে না। আমি এটা বলে যাচ্ছি, বাংলাদেশের সংবিধানের বর্তমান কাঠামোতে প্রধান উপদেষ্টার শপথ বলতে কোনো শপথ নাই। তারপরে পরবর্তী প্রশ্ন, সেডিশনের ব্যাপারে একটা কথা বলছেন। আমি ঠিক আছে, এই ক্রিটিসিজমটা অ্যাকসেপ্টেবল। এই যে রাষ্ট্রদ্রোহিতা হবে, সাজা হবে, আমি মনে করি এই পার্টটুকু আমাদের এই ড্রাফটে যদি ইনক্লুড হয়ে থাকে, নিশ্চয়ই ইনক্লুড আছে, তিনি দেখেছেন, সেই পার্টটুকু আমরা যে কোনো সময় ডিলিট করে দিতে পারি, অমিট করে দিতে পারি, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আরেকটা বলছেন যে সাংবিধানিক ধারাবাহিকতায় হচ্ছে। যদি সাংবিধানিক ধারাবাহিকতা বলে থাকেন তাহলে নির্বাচনের প্রশ্ন তুলছেন কেন? সাংবিধানিক ধারাবাহিকতা চলুক। হ্যাঁ, এক অংশ সুবিধা মতো বলবেন সাংবিধানিক ধারাবাহিকতা, আরেক অংশ বলবেন সাংবিধানিক ধারাবাহিকতা নয়। সেটা তো বিচারিত হবে, সেটা তো সঠিক আর্গুমেন্ট হবে না, এবং এটা নেগেটিভ রাজনীতির ফল হবে। বাংলাদেশের গণ অভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাওয়ার ফল হচ্ছে এটি। ফলে আমি মনে করি সংস্কারের ক্ষেত্রে বিএনপির মতো একটি দলকে অবশ্যই অগ্রগামীর ভূমিকা পালন করা উচিত, নেগেটিভ ভূমিকা পালন করা উচিত না। যদি তারা নেগেটিভ ভূমিকা পালন করেন তাহলে বাংলাদেশে জাতীয়ভাবে এটা কোনো পজিটিভ এক্সাম্পল ক্রিয়েট করতে পারবে না। ফলে আমি যে কথাটা এখানে স্পষ্ট করে বলছি, আমরা নির্বাচনকে একদিনও বিলম্ব করতে চাই না। এই যে অভিযোগ আমাদের বিরুদ্ধে নিয়ে আসতেন, এটা আমরা রিপিটেডলি বলছি, বারবার বলছি, এগেইন এন্ড এগেইন বলছি। আমরা চাই ঘোষিত তারিখের আগেই নির্বাচন হোক। আমরা এটাও চাই জুলাই সনদের। জি, অ্যাডভোকেট শিশির মনির, আপনি স্পষ্ট করেছেন। আমরা কাজল ভাইয়ের কাছে তার একটা প্রশ্ন করি অ্যাডভোকেট শিশির মনির, সেটা হলো যে এই যে দেখা গেল যে আপনাদের সাথে এক ধরনের গিল্ড, অঘোষিত জোট দেখা যাচ্ছিল এনসিপির সঙ্গে, ইসলামী যে জোটগুলোর সঙ্গে জামাতের একটা জোট, কিন্তু এই যে দেখেন যে নিম্নকক্ষে পিয়ার যেটি মানে বর্তমান যে আইনসভা, মানে সেখানে কিন্তু ওই এনসিপি বা অনেক দলও নেই, এবং বিশেষজ্ঞরা বলছেন যে এটা একটা আনস্টেবল পরিস্থিতি তৈরি করবে যে যখন সরকার গঠন করা হবে তখন। মানে এইটাকে কি আপনি আসলে যৌক্তিক মনে করেন? এই দাবি থেকে কি জামাতের সরে আসা উচিত?
দেখুন, এটা নিম্নকক্ষে পিয়ার হবে কি হবে না, যেটা ঐকমত্য কমিশন প্রপোজাল করেছে, উচ্চকক্ষে পিয়ার হবে, নিম্নকক্ষে আগের মতো হবে। এটি ঐকমত্য কমিশনের পিয়ার প্রপোজাল। সেই প্রপোজালেও উচ্চকক্ষে পিয়ার হবে, এই প্রপোজালেও বিএনপি ডিসেন্টিং দিয়েছে। অর্থাৎ তারা উচ্চকক্ষেও পিয়ার চান না, নিম্নকক্ষে তো পিয়ার চানই না, উচ্চকক্ষেও পিয়ার চান না। সকলে মিলে একমত হয়েছে যে নিম্নকক্ষে উচ্চকক্ষে পিয়ার। এখন যারা এটা আন্দোলন করছেন নিম্নকক্ষেও পিয়ার, এই যে আন্দোলনের দাবিটাকে, এটাকেই তো কম্প্রোমাইজ করার প্রশ্ন, এটাই তো আলোচনার টেবিলে নিয়ে আসার প্রশ্ন। কেউ যদি বলে উচ্চকক্ষেও পিয়ার চান না, তার উদ্দেশ্য তো সঠিক না। আবার আমরা যদি বলতে থাকি যে আমরা উভয় কক্ষে পিয়ার চাই, তখন তো একটা আলোচনা করে সমাধান বের করতে হবে। এই সমাধানটুকুকে বের করার জন্য বিএনপি তো পজিটিভ রাজনীতি করছে না। তারা ঐকমত্য কমিশনে গিয়ে শুধু সবকিছুকে না বলেন, সবকিছুকে জি নেগেটিভ। শিশির মনির, আমরা একটু কাজল ভাইকে ধরি এই ব্যাপারে, যে কাজল ভাই বিএনপি পজিটিভ রাজনীতি করছে না, বলা হচ্ছে যে বিএনপির যেখানে অগ্রগামী মানে লিড দেওয়ার কথা ছিল সেখানে বিএনপি একটু পেছনে। আমরা একদম শেষ প্রান্তে আছি, আপনার কথা শুনে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। না, আমি মনে হয় শিশির মনির যে বক্তব্য দিয়েছেন বিএনপি পজিটিভ রাজনীতি করছেন না, সেটা হচ্ছে তার নির্বাচনী এলাকার তার দলীয় রাজনৈতিক অবস্থান তিনি নিশ্চিতভাবে জানবেন। এবং আমি এই বিএনপির পক্ষ থেকে যে নির্বাচন এই ঐকমত্য কমিশনে যে বিএনপির পক্ষ থেকে তার প্রতিনিধি সদস্য ছিলাম, এই প্রতিনিধিদের প্রত্যেকটি সদস্যের মতামত হচ্ছে বিএনপির পক্ষ থেকে যত এক্সস্টিভ, যত ওয়াইড স্কেলে আমরা পড়াশুনো করে, আমরা রিসার্চ করে আমরা পুরো বিষয়টি উপস্থাপন করেছি। আলী রিয়াজের নিজের মুখে যেটা মিডিয়াতে আসছে যে এরকম কোনো সাপোর্ট ওনারা অন্য কারোর কাছ থেকে পাননি। হ্যাঁ, বলতেই পারেন বিএনপিটা বড় রাজনৈতিক দল, সুতরাং তার রিসোর্সেস, তার ম্যান পাওয়ার, তার এক্সপার্টিস অনেক বেশি থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু উনি যে বিএনপি পজিটিভ না, বরং আমি মনে করি যে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মনে এই স্থির বিশ্বাস জন্মগ্রহণ করেছে যে বিদ্যমান অবস্থাতে আগামী দিনের নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালন করতে পারেন। যেহেতু রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালন করতে পারেন, সুতরাং সমস্ত দাবি দাওয়া তাদের কাছে এখনই করতে হবে। কিন্তু বিএনপি কিন্তু একবারও বলে না যে সমস্ত ঐক্যমত্যে সংস্কার প্রশ্নে যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি তা আমরা কিন্তু কখনো বাস্তবায়ন করব না। বিএনপি বলে আমরা বাস্তবায়ন করব, কিন্তু আমরা হচ্ছে যতটা কনস্টিটিউশন বেস যেন হতে পারে। কারণ যে আশঙ্কা শিশির মনির কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দল যারা মনে করেন জুলাই স্পিরিট নিয়ে, সেই স্পিরিট তো বিএনপি ধারণ করে। বিএনপি তো এককভাবে জুলাই আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দল। তার কমপক্ষে প্রায় 400-র বেশি নেতাকর্মী জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং আপনি সারা দেশে দেখে থাকেন, যারা সারা দেশে ফ্যাসিবাদের আমলে নির্যাতনের শিকার যত মামলা বিগত সময়ের মধ্যে সবই কিন্তু বিএনপি নেতাকর্মীরা করেছে। এবং আপনি খেয়াল করে দেখেন আমাদের ঐক্যমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি যে গুমের শিকার হয়েছিলেন, তিনিও কিন্তু আজকে আইসিটি ট্রাইব্যুনালে গিয়ে মামলা পর্যন্ত করেছেন। সুতরাং বিএনপি কোনো পজিটিভ রাজনীতি করছেন না, এই ঢালাও অভিযোগ শিশির মনির কাছ থেকে আমি প্রত্যাশা করি নাই। আমি মনে করি তিনি তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথাটি বলেছেন। আমি শেষ কথা যেটা বলতে চাই, দেখুন আসলে বাংলাদেশটাকে সবাইকে এগিয়ে নিতে হবে এবং ঐক্যমত্য কমিশনে গতকাল প্রধান উপদেষ্টা আবারও বলেছেন যে আমাদেরকে ঐক্যমত্য আসতেই হবে, নতুন একটা সুযোগ, সেটা বিএনপি ধারণ করে এবং বিশ্বাস করে। এবং সে কারণে আমি মনে করি যে এখনকার যেটা মোডাস অপারেন্ডি ইংরেজি ভাষায় আমরা বলে থাকি যে এটা কীভাবে পদ্ধতিগতভাবে হবে যেটা বাস্তবায়ন করা, সেক্ষেত্রে বিএনপির কথা হচ্ছে যে, এবং আমি নিজেও একজন আইনজীবী হিসেবে এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিমত, যে বিদ্যমান সংবিধান যে সরকারই আসুক না কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে তার কিন্তু সংবিধান অনুযায়ী তার কিন্তু র্যাটিফিকেশন অনুমোদন লাগবে। এই সময়কালের কিন্তু একটা র্যাটিফিকেশন লাগবে, সংবিধান সংশোধন অবশ্যই করতে হবে। কিছু না হলেও অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য কিন্তু সংবিধান সংশোধন লাগবে। সেই সংশোধনের সঙ্গে কিন্তু জুলাই সনদকে অন্তর্ভুক্ত করে জুলাইয়ের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু করা সম্ভব। হ্যাঁ, একটা যে বিষয় আছে, অতীতে হয়তো অনেকের অভিজ্ঞতা ভালো না হতে পারে, কিন্তু একথাও সত্যি 90 এরশাদের পতনের পরে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে কিন্তু রাজনৈতিক দলগুলো কথা রেখেছেন এবং বাংলাদেশে কিন্তু সংবিধান সংশোধন হয়েছে। আমাদের তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এক্সিকিউটিভের দায়িত্ব পালন করে সেখান থেকে ফিরে এসে আবার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছিল। আমার মনে হয় ঐক্যমত্য কমিশনে এক ধরনের অবিশ্বাস তারা করছেন, বিএনপিকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। বিএনপি জনগণের প্রতি প্রতিশ্রুত একটি রাজনৈতিক দল এবং তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা মনে হয় যে জুলাই সনদ, জুলাই স্পিরিট এবং জুলাই গণচেতনা
এই চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশকে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায় তাহলে বিএনপি সেটাকে এগিয়ে নেবে, এটা আমার বিশ্বাস। নানান যে ইতিহাস আপনাদেরও বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এই আস্থা রাখতে পারি। জি জি যে আপনাদেরও আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে একই সঙ্গে দেখেছি, এবং যেটি সাধারণ মানুষের প্রত্যাশা করে যে এই যে অভ্যুত্থান পক্ষের যে শক্তিগুলো আছে তারা নিশ্চয়ই এই জুলাই সনদ বা এই জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি পথ বের করবেন। আজকের এই আয়োজনে এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির এবং ধন্যবাদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দর্শক, ভোটের ট্রেনে এই পর্যায়ে যাচ্ছে, আরেকটি বিরতিতে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। ভোটের ট্রেনের শেষ প্রান্তে আমরা জেনে নেব আজ সারাদিন ভোট নির্বাচন নিয়ে রাজনীতিকরা কী কী মন্তব্য করেছেন সেগুলো। কিছু দল পূর্ণ দুই কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়, কিন্তু পিআর চায়। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। ২. নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। ৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। ৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমরা মনে করি যে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো জুলাই রাখার প্রয়োজন নাই, এটাও উদ্যোগ নিতে হবে, কারণ এর আগেও কিন্তু মনে রাখা দরকার। আমাদের পোস্টের পরে গভর্নমেন্ট আসার আগেই যে একটা সাথে গভর্নমেন্ট হয়েছিল, সায়েম সরকার তখন এটাকে ডিক্লারেশনের মাধ্যমে তারা এটা সংবিধানের সংশোধন হয়েছে। তারা বলছেন যে পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে, মানুষ তো ইয়ে করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত কি? এটার আলামত তো ভালো না। ও যদি ওই পরাজিত শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে, এটা সবার জন্য দুঃখজনক হবে। এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।